আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সকালকে আমার সালাম এবং অভিনন্দন। আজকে আমরা অন্য একটি বিষয় নিয়ে এসেছি। বিষয়টি খুবই চাঞ্চল্যকর এবং খুবই হাস্যরসাত্মক বলতে পারেন এবং চমৎকারও বলতে পারেন, বা যে কোনো একটা জিনিস ভেবে নিতে পারেন। আপনারা পুরো বিষয়টা না শোনার পরে বুঝবেন না আমি কি বলতে চাই। পুরো ঢাকার শহর অদূর ভবিষ্যতে চিড়িয়াখানা বা জাদুঘরে পরিণত হতে যাচ্ছে, কারণ গণভবনকে জাদুঘর বানানো হবে এটা শুনলাম, যেটি কয়েকদিন আগে লুট হয়ে গেল। এরপর ডিবি হারুন যে কার্যালয়ে বসে তার কার্যক্রম চালাতেন, ওটাকে একটা চিড়িয়াখানা বানানো হবে। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা চিড়িয়াখানা বানানো হবে। এখানে যারা শিক্ষিত ব্যক্তিবর্গ আছেন তারা নাকি সুশীল সমাজ। আন্দোলন করার সময় আসিফ নজরুল স্যারই শুধু কথা বলেছেন বা বলতে পেরেছেন, আর বাকি শিক্ষকগুলো মুখের মধ্যে তুলো দিয়ে বসে আছেন। আমি যতটুকু জানি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এখানে বাঘা বাঘা শিক্ষক রয়েছেন, কিন্তু সেই শিক্ষকগণ আজ নীরব ভূমিকায় অবতীর্ণ। তাদের নীরব ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় চিড়িয়াখানাতে পরিণত হবে, এটা মানা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা দেশ, জাতি, দেশের মাটি সম্পর্কে অনেক সচেতন। তাদের মতো করে দেশকে ভালোবাসেন বা দেশের সম্পদকে বিচার বিবেচনা করতে পারেন বলে আমি অন্য কাউকে মনে করি না। দেশকে তারাই অনেক বেশি ভালোবাসেন, অথচ তাদের শিক্ষা দীক্ষায় লালিত পালিত জীবগুলো জাদুঘর চিড়িয়াখানায় শোভা পাক, এটা নিশ্চয়ই কেউ চায় না। দেশ গড়ার কারিগর শিক্ষক সমাজ আজ মুখ থুবড়ে পড়েছে। কে উঠাবে? ওঠানোর মানুষ তো নাই। শিক্ষকদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, তারাও বেরিয়ে যাচ্ছে। স্কুল কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। একদল মানুষ পুরো সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের চেষ্টা করছে। শিক্ষক সমাজ সেটাকে সাধুবাদ জানাচ্ছে, দেশবাসী হাততালি দিচ্ছে। এর ফলে সমাজের র্যাঙ্কিং বিশ্ববাসীর কাছে বেড়ে যাচ্ছে, তাই না? আমরা যারা সাধারণ মানুষ আছি, শিক্ষকদের কাছে আমার আকুল আবেদন, আপনারা একটু জেগে ওঠেন। আপনারা কতগুলো বাদরের হাতে জিম্মি না হয়ে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, সমাজকে বাঁচান, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই খারাপ বেপরোয়া সমাজের মুখে লাগাম দিয়ে টেনে ধরুন, বিশ্ববিদ্যালয়ের চিড়িয়াখানা বানানোর হাত থেকে বাঁচান। আবার শুনছি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নানা রকম গুঞ্জন। এসব আমাদের সম্পদ, আমাদেরকেই রক্ষা করতে হবে। কি রক্ষা করবেন না? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া নাই, সকল ছাত্রছাত্রী আন্দোলনে ব্যস্ত। পড়বে কারা? এখন তাদের লেখাপড়ার দরকার নাই। এর মূল কারণ কি জানেন? প্রতিষ্ঠানে দীর্ঘদিন কোনো লেখাপড়া হইতেছে না। তাই অনেকে বলেন বর্তমানের দেশের অবস্থার চেয়ে আগের দেশটা অনেক শান্তিতে ছিল। আমার জানা মতে সমন্বয়কদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ লেগে গেছে। মনে হচ্ছে দেশ গুটি কয়েক সমন্বয়কের হাতে বন্দী। কোটা আন্দোলন করলাম, কিন্তু কি হলো? দেশের আইন শৃঙ্খলা ভালো না। দীর্ঘ 1 মাস কেটে যাওয়ার পরও পুলিশের মধ্যে অস্থিরতা। বাংলাদেশের যে রাজনীতি, এখানে যারা সমাজের বিভিন্ন স্তরে দায়িত্ববান ব্যক্তিবর্গ রয়েছে, দলমত ব্যক্তিগত রাগ বিরাগের ঊর্ধ্বে গিয়ে কথা বলতে হবে। দেশের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরতে হবে। আর সরকারের সমালোচনার পাশাপাশি তাদেরকে সুপরামর্শ দিতে হবে।
আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দেন তাহলে অনেক সমস্যা হবে। এখানে আমাদের তরুণ ভাই বোনেরা অপরিসীম সাহস ও ত্যাগের বিনিময়ে একটি বড় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। 15 বছরের সুদীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রামের যে পূর্ণতা এসেছে তা তরুণদের হাত ধরে। এর ফলে অনেক সমন্বয়কও হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, সেলিব্রিটি হয়েছেন, কিন্তু আমি নিশ্চিত তারা যখন রাজপথে ছিলেন তাদের মধ্যে কোনো লোভ লালসা ছিল না। তারা সত্যিকার অর্থে একটা আন্দোলন করেছিলেন এবং জীবনের মায়া ত্যাগ করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দান করেছিলেন। যারা এতদিন রাজনীতি করেছেন তাদের মধ্যে লোভ ছিল, পাপ ছিল, বিভিন্ন রকম মুনাফিকি ছিল, যার কারণে তাদের এই পতন হয়েছে। এই যে কোমলমতি যারা কিশোর কিশোরী যুবক যুবতী রাজপথে এসেছে, সাধারণ মানুষ গৃহবধূ থেকে শুরু করে বুদ্ধিজীবী শিল্পীকে কে না এগিয়ে এসেছে। 6 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা এসেছে। সিনেমার নায়ক থেকে রিক্সাওয়ালা ঝাড়ুদার পর্যন্ত সবাই এসেছেন এই আন্দোলনে। এখানে কারো মধ্যে কোনো মুনাফিকি ছিল না, লোভ ছিল না, মন্ত্রী এমপি হবার লালনা বাসনা ছিল না, চাঁদাবাজি করার কোনো ধান্দাবাজি ছিল না। ফলে তাদের প্রচেষ্টার প্রতি আল্লাহ তাআলা রহমত দান করেছেন। এটি একটা বিপ্লব। এই বিপ্লবে আমরা অংশীদার হতে পেরেছি। আল্লাহ যখন কোনো একটি নিয়ামত কোনো জাতিকে দেন তখন সেই জাতি যেন শুকরিয়া আদায় করে। আমাদের হাতে একটি অপ্রত্যাশিত নিয়ামত এসে গেছে ডক্টর ইউনূস সাহেবের জন্য, উপদেষ্টা মণ্ডলীদের জন্য, আমাদের সব বাংলাদেশিদের জন্য। এমন একটি ঘটনা ঘটবে আমরা কেউ প্রত্যাশা করিনি, তাই ঘটে গেছে। এখন পর্যন্ত দেশের যে ষড়যন্ত্র, যে কাজকর্মগুলো চলছে তা মানুষের মধ্যে প্রতিফলিত হচ্ছে এবং মানুষ তা দুচক্ষে দেখছে। এই মানুষগুলো সেই কাজগুলোকে ভালোভাবে আমলে নিচ্ছে না। দেশের আইন শৃঙ্খলা খুবই বাধাগ্রস্ত হচ্ছে। এই সমাজ যদি এভাবে চলতে থাকে তাহলে অচিরেই সমাজ ব্যবস্থার অবকাঠামো ভেঙে পড়বে। আমরাও দিশেহারা হয়ে পড়ব। আমরাও কি করব বুঝতে পারবো না। আমাদের এই রাষ্ট্রনায়ককে বাদ দিয়ে নতুন রাষ্ট্রনায়ককে খুঁজতে হবে। অদূরেই পাবলিক বা সাধারণ মানুষ সেই সমস্যা সমাধানের জন্য তারা আবার আন্দোলনে ঝুঁকে পড়বে। দেশে একটা এরকম আন্দোলন করতে করতে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হচ্ছে। মানুষের মধ্যে কোনো নিশ্চয়তা নাই, মানুষের মধ্যে কোনো বিশ্বাস নেই, মানুষের মধ্যে কোনো সুন্দর কাজকর্ম করার অনুপ্রেরণা নেই। আজকের রাষ্ট্রনায়ক যে যার মতো, যারা উপদেষ্টায় আছেন তারা তাদের মতো স্বার্থ নিয়ে কাজ করছে, এরকমটাই পাবলিক ভাবছে। তো আমার পক্ষ থেকে এই কথাই থাকবে, আজকে বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হোক, দেশের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা হোক, এই কথাই আমি বলতে চাই। আর আমার এই কথাগুলো যদি ভালো লাগে এবং আমাদের এই কথাগুলো যদি সমাজ, দেশ এবং মানুষের জীবনের জন্য একটু হলেও উপকার মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা দেশবাসী যে যার মতো শান্ত থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে জীবনযাপন করুন। কোনো সম্পদ, কোনো জানমাল যেন ক্ষতি না হয়, এই দিকটাকে লক্ষ্য রাখার জন্য দেশবাসীকে যার যার সহযোগিতা, একে অন্যের সহযোগিতার কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।